প্রতিটি নেতা কর্মীর একটা সত্য থাকে যে তার নেতার সাথে একটা কথা বলা। আমরা ধরে নিতে পারি যে উনি আমাদের দলের দেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক। প্রবাসীর একটা বড় ধরনের ফ্যাক্টর বাংলাদেশের নির্বাচনে। তুরাবের মতো যত শহীদ আছে সকল শহীদের রক্তের বদলা আমরা বিচারের মাধ্যমে আইনি পক্ষের মাধ্যমে আমরা নিতে প্রতিটা মিটিং এ মিছিলে লিখিতভাবে আমরা সেই দাবি জানিয়েছি এবং ইনশাআল্লাহ সেটা বিচার হবে। আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে যিনি আমার সাথে আছেন তিনি সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরী, যিনি সিলেট জেলা ছাত্রদলের তুকুর ছাত্রনেতা ছিলেন, জেলা সভাপতি ছিলেন সেন্ট্রাল ছাত্রদলের সহসভাপতি। সিলেটের তৃণমূল পর্যায়ে যে কয়েকজন বিএনপির নেতা রয়েছেন তার মধ্যে ইমরান আহমেদ চৌধুরী অন্যতম। সিলেট বিভাগের আওয়ামী লীগের দুঃসময়ে যে কয়েকজন নেতা রাজনীতির মাঠে সক্রিয় ছিলেন তাদের মধ্যে ইমরান আহমেদ চৌধুরী অন্যতম। এবং গত বছরের জুলাই 4 তারিখ সরকার বিরোধী আন্দোলনে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যিনি গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছিলেন, সেই ইমরান আহমেদ চৌধুরী বিশেষ কারণে যুক্তরাজ্যে এসেছেন। অনেকে মনে করছেন যুক্তরাজ্যে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে দেখা করবেন এবং তিনি দীর্ঘদিন থেকে সিলেট 6 আসনের অর্থাৎ বিয়ানীবাজার গোলাপগঞ্জ নির্বাচনী এলাকায় তৃণমূল পর্যায়ে কাজ করে যাচ্ছেন। সংসদ সদস্য পদপ্রার্থী হিসাবে বিভিন্ন নির্বাচনে তিনি ক্যাম্পেইন করেছেন। আমরা জানার চেষ্টা করব তার এই যুক্তরাজ্য সফর দিয়ে, বিশেষ করে তিনি যুক্তরাজ্যে সফরকালীন সময়ে তার অনুসারী এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে অন্যরকম আনন্দ উচ্ছ্বাস কাজ করছে। আগামী 6 তারিখ ইস্ট লন্ডনের মাইদা গ্রিলে বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হবে তাকে কেন্দ্র করে। এছাড়াও আমরা জানার চেষ্টা করব অতি সম্প্রতি সিলেটের যে কয়টি ঘটনা ঘটেছে, বিশেষ করে সিলেটের জেলা প্রশাসক নিয়ে আরিফুল হক চৌধুরীর বক্তব্য এবং সিলেটের পাথর কুয়ারি নিয়ে এই যে কথিত অভিযোগ রয়েছে বিএনপির নেতাকর্মীরা পাথর কুয়ারি নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন এবং বিভিন্ন থানা উপজেলায় মামলা নিয়ে বাণিজ্য হচ্ছে, এই বিষয় নিয়ে আমরা জানার চেষ্টা করবো ইমরান আহমেদ চৌধুরী। ইমরান ভাই, আপনাকে একদম থ্যাংক ইউ। দীর্ঘ 3 বছর পর আবারও যুক্তরাজ্যে এসেছেন, যদি বলতেন কেন আসলেন? ধন্যবাদ। প্রায় 3 বছর মতো হয়ে গেছি। আমি 2023 সালে আসছিলাম। আমি মহান রব্বুল আলমিনের কাছে শুকরিয়া আদায় করছি, আজকে আমাকে সেই তৌফিক দান করেছেন, এখানে আসার সুযোগ দিয়েছেন। পাশাপাশি আন্দোলন সংগ্রামের পরে আমরা আমাদের জীবন বাজি রেখে আন্দোলন করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রেখেছেন বলেই আসতে পেরেছি, তার জন্য আমি শুকরিয়া আদায় করছি। আমার আশা উদ্দেশ্যটা হচ্ছে আমার ব্যক্তিগত এবং রাজনৈতিক তো অবশ্যই। পাশাপাশি আমি যখন এসেছি এখানে আমাদের দলীয় নেতা কর্মীরা আমার নির্বাচনী এলাকা গোলাপগঞ্জ বিয়ানীবাজারের মানুষ যারা আছে, জনগণ যারা আছে, তাদের সাথে আমি একটু কথা বলা, তাদের আগামী নির্বাচনে ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আমার নেতা আমাকে হয়তো মূল্যায়ন করবেন। আমি এলাকার মানুষকে আমার ভীষণটা আমি যে কি এলাকায় কি করতে চাই বা কি করতে চাইবো, কি সমস্যাগুলো আছে মানুষের কাছ থেকে জানা এবং আমার পক্ষ থেকে আমি সেটা সমাধানের ব্যবস্থা করা, সেটা কিভাবে করবো, এগুলাই মানুষের সাথে একটু আলোচনা করার জন্যই মূলত আমার এখানে আসে। তো আপনি সেভাবে বলেছেন একটু আগে যে আগামী 7ই জুলাই সেই প্রোগ্রামটা অনুষ্ঠিত হবে মাইদা গ্রিলে, বিশাল অনুষ্ঠান। গতবার আমি যখন এসেছিলাম অনেক বড় সমাবেশ হয়েছিলাম এগুলো বেড়ে সবাইকে নিয়ে। তো ইনশাল্লাহ এই সমাবেশের মাধ্যমে আমার এলাকার মানুষের যে সমস্যাগুলো আমি জানবো, আমি আমার কি করতে চাবো, আমার ভীষণটা তুলে ধরবো। কারণ ভবিষ্যতে প্রবাসীর একটা বড় ধরনের ফ্যাক্টর বাংলাদেশের নির্বাচনে, কারণ এখানকার মানুষ অত্যন্ত সচেতন এবং মানুষ দেশকে ভালোবাসার জন্য তারা এলাকায় ডেভেলপমেন্ট চায়। মানুষ মানে যেসব অসামঞ্জস্যতা আছে, বৈষম্য আছে, এগুলো চায় না। এগুলা কিভাবে দূরীকরণ হবে সেই ব্যাপার নিয়ে সেটাই আমার উদ্দেশ্য। ইমরান ভাই, বিএনপি বড় দল, বৃহৎ দল, অন্যতম দল মনে করা হচ্ছে আগামীতে বিএনপি ক্ষমতায় যাবে এবং আপনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে আছেন, তার সাথে আপনি দেখা করতে পারবেন, সেজন্য দেখা হওয়ার সুযোগ রয়েছে। সেই সুযোগে আপনি বিয়ানীবাজার গোলাপগঞ্জবাসীর জন্য কি দাবি আপনি উত্থাপন করবেন? ধন্যবাদ। অবশ্যই, যেহেতু আমার নেতা, পৃথিবীর বাংলাদেশের আমার প্রতিটি নেতা কর্মীর একটা সত্য থাকে যে তার নেতার সাথে একটা কথা বলা, সালাম দেওয়া, তার সাথে একটু করা, কথা বলা, সেটা অবশ্যই আমার মাঝে আছে। আমি চেষ্টা করবো আমি ওনার সাথে তার সময় সুযোগ পেলে অবশ্যই আমার নির্বাচনী এলাকা আমি বিশ্বাস করি, কারণ আমার নেতা তারেক রহমান 2003 এবং 5 সাল আমি ওনাকে উদ্যোগ নিয়ে 2বার আমি আমার এলাকায় নিয়ে হাজার মানুষের সাথে মিলিত হয়েছেন, বক্তব্য রেখে এলাকার সমস্যাগুলো আমি তখনও তুলে ধরেছিলাম। যদিও 2006-এর পরে একটা অগণতান্ত্রিক 111-এর মাধ্যমে আমাদের করা হয়েছিল, আমরা ক্ষমতায় আসতে পারি,
কিন্তু আমার বিশ্বাস ওনার মনে আছে আমাদের এলাকার সমস্যাগুলোর কথা। আপনি অবশ্যই ওনার সাথে কথা বলুন। যেহেতু উনি, আমরা ধরে নিতে পারি যে উনি আমাদের দলের, দেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক, আমাদের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক। ওনার মাধ্যমে আমার এলাকার যতটুকু সমস্যা আছে, অনেকগুলো সমস্যা আছে, আমি সেটা আগামী 7 তারিখ পর্যায়ক্রমে আমি বলবো যে আমাদের ব্রিজের দরকার, কালভার্টের দরকার, রাস্তার দরকার। কারণ দেশের সরকার বিগত 17 বছর তারা ফ্যাসিজমের মাধ্যমে এই এলাকার কোনো উন্নয়ন করে নাই, সমগ্র বাংলাদেশে করে নাই। আমার এলাকা আরো অবস্থা খারাপ হচ্ছে। উনি এই যে এলাকার ফ্যাসিস্টের যে প্রতিনিধি ছিলেন, উনি এলাকায় জানো নাই, এলাকার যোগাযোগও নাই, এমনকি বন্যার সময় উনি কোনো ধরনের কোনো ত্রাণ তৎপরতা বা কোনো ধরনের সহযোগিতা মানুষকে করে নেয়। আমরা সেগুলো তুলে ধরবো এবং একটা সুন্দর আধুনিক, আপনি জানেন যে গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজার একটা আন্তর্জাতিকভাবে অত্যন্ত স্বীকৃত। বিয়ানীবাজারের লোকজন সমস্ত বাংলাদেশের, বিশ্বের সব জায়গায় আছে এবং অত্যন্ত ভালো অবস্থা একটা কমিউনিটি তারা লিড করে। গোলাপগঞ্জের মানুষও সব জায়গায় আছে, পাশাপাশি প্রশাসনের বিভিন্ন জায়গায় আছে। একটা ইউনিক দুটা উপজেলা, এই উপজেলাকে আমরা আমাদের আগের অবস্থায় যাতে ফিরিয়ে নিয়ে যায়, এলাকার ডেভেলপমেন্ট কিভাবে আগানো যায়, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, কৃষি ব্যবস্থা, স্বাস্থ্য সেবা ব্যবস্থা। আমাদের একটা হসপিটাল আছে, কিন্তু হসপিটালের কোনো ডাক্তার নেই, হসপিটালের স্টাফ নেই, শত শত মানুষ সেখানে গিয়ে চিকিৎসা নেই। এইগুলোর ব্যাপারে ওনার সাথে আমি কথা বলি। পাশাপাশি আমার এলাকায় গোলাপগঞ্জে প্রায় 7 জন মানুষ শহীদ হয়েছে এই আন্দোলনে। এই 7 জন মানুষের পরিবারকে আমরা আরো সহযোগিতা কিভাবে করবো সেটা নিয়ে আমি কথা বলবো। এই 7 জনের নামে আমার একটা স্মৃতিস্তম্ভ করার আমার একটা পরিকল্পনা আছে বললাম, সেটা আমি ওনার সাথে কথা বলবো বা আমাদের নেতৃবৃন্দের সাথে কথা বলেছি অলরেডি। হ্যাঁ, বিয়ানীবাজারে যে কিছু মানুষ, 3 জন মানুষ মারা গেছেন, তাদের জন্য একটা স্তম্ভ করবো, তাদের নামে কিছু রাস্তাঘাট তাদের নাম দিয়ে সেটা আমরা করবো। পাশাপাশি আমাদের দ্বিতীয় উপজেলার মধ্যে কানেক্টিভিটি যাতে আরো তাড়াতাড়ি করা যায়, সংক্ষিপ্ত সময়ের মধ্যে এলাকায় যাওয়া যায়, তাদের যে ব্রিজ আছে, কয়েকটা ব্রিজের সমস্যা আছে, সেগুলা নিয়ে কিভাবে কাজ করা যায় সেই লক্ষ্যেই আমরা। ইমরান ভাই, আপনি জেলা বিএনপির সেক্রেটারি, আপনি বলছিলেন জুলাই আন্দোলনে গোলাপগঞ্জের 7 জন এবং বিএনপির 3 জন শহীদ হয়েছে। তাদের এই যে বিচার নিয়ে কিন্তু এখনো কিন্তু টাল বাহানা চলছে এবং এই 7 জন এবং 3 জন 10 জনের মামলা নিয়ে কিন্তু অভিযোগ রয়েছে। বিএনপি নেতারা কিন্তু বিএনপির গোলাপগঞ্জে মামলা বাণিজ্য করেছেন এবং অনেক প্রবাসীদের সেই মামলায় আসামি করা হয়েছে। এই বিষয়গুলো আপনারা কিভাবে? ধন্যবাদ। এটা একটা বার্নিং ইস্যু, আমরা এটা নিয়ে অনেক সমস্যা আছে। আসলে মামলা বলতে যারা আহত হয়েছেন বা যারা নিহত হয়েছেন সেসব শহীদ পরিবার, তারা অনেক ক্ষেত্রে তারা নিজেদের উদ্যোগেই মামলা করে। কিছু কিছু ক্ষেত্রে দলের স্থানীয় নেতৃবৃন্দ তারা হচ্ছে তাদেরকে ট্রাস্ট করে, তারা সহযোগিতা করে। এর মধ্যে অনেকে নিরীহ মানুষও আমরা যতটুকু শুনেছি বিভিন্নভাবে তারা হয়রানির শিকার হয়েছে, তারা মামলা করেছে। ইতিমধ্যে আমরা পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি, সিভিল প্রশাসনের সাথে কথা বলেছি। ও পুলিশ প্রশাসন আমাদেরকে সেই আশ্বস্ত করেছেন যে কেউ যদি কোনো দোষী না থাকে, ইনভলভমেন্ট না থাকে, তাহলে অবশ্যই তাদেরকে সেই মামলা থেকে বাদ দিবার ব্যবস্থা করবে এবং সেভাবে কাজও করছেন। আমরা প্রতিনিয়ত তার সাথে যোগাযোগ থাকি। তারপরেও যদি কেউ অন্যায়ভাবে মামলা পড়ে থাকে, আমরা সিলেট জেলা বিএনপি সর্বোচ্চভাবে চেষ্টা করবো। আমরা চাই না কোনো নিরীহ মানুষ সাফা হোক, কোনো নিরীহ মানুষ একটা সাফা করে তার পরিবারকে যে সমস্যা করুক, সেটা আমরা চাই। আমরা চাই যারা দোষী তারা অবশ্যই তাদের বিচার হোক। কারণ এই এলাকায় যে যারা যদি দোষী, যারা আওয়ামী লীগের ফ্যাসিস্টদের যেসব দূষণরা ছিলেন, তাদের নেতৃত্বে ওই দিন যে মেসাকার হয়েছে গোলাপগঞ্জে এবং বিয়ানীবাজারে, এটা কিন্তু অত্যন্ত বেদনাদায়ক। একজন সাংবাদিক মারা গেছে বিয়ানীবাজার, তুরাব। সে তার নামে ইতিমধ্যে আমরা একটা তুরাব চত্বর বানিয়েছি। এইভাবে অনেক মানুষ মারা গেছে সমস্ত সিলেট ডিভিশনের প্রায় আমাদের। এই যে মানুষের রক্তের উপর দাঁড়িয়ে আমরা চাই না দোষীরা শাস্তি পাক এবং নিরীহ যারা দোষী ছাড়া পাক। পাশাপাশি বিচার ব্যবস্থার কথা বলছেন, আমরা ইতিমধ্যে দাবি জানিয়েছি যে অবিলম্বে এইসব বিচারগুলো হোক। অন্তত যারা শহীদ হয়েছেন, এই শহীদদের আত্মার শান্তির জন্য যত তাড়াতাড়ি সম্ভব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাড়াতাড়ি সম্ভব এটার বিচার করে সাপেক্ষে একটা উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য এটা ইতিমধ্যে আমরা দাবি জানিয়েছি এবং এই দাবিটা আমাদের অব্যাহত থাকবে। তুরাবের মৃত্যুর প্রায় 1 বছর হতে চলল। তুরাব দৈনিক জাল্লাবাদের স্টাফ রিপোর্টার ছিল এবং নয়াদিগঞ্জ সিলেট ব্যুরো ছিল। এই তুরাবের মা গত 2 দিন আগে একটি ইন্টারভিউতে বলছিল মরার আগে তার ছেলের বিচার দেখে যেতে চান। বিএনপি জামাত 2 দলই কিন্তু তুরাবের হত্যা নিয়ে কিন্তু সোচ্চার ছিল, কিন্তু অদৃশ্য কারণে এখন কেউ দাবি তুলছে না, কারণ যেহেতু পুলিশ এর সাথে জড়িত ছিল। আপনারা কি করবেন? তুরাবের কি বিচার পাবে? আপনি কি মনে করেন? ধন্যবাদ। তুরাব আমার অত্যন্ত ঘনিষ্ঠ একজন মানুষ ছিল, তার বাসাও ছিল আমার পাশে।
তার আম্মার সাথে আমার প্রতিনিয়ত, আমি আসার আগের দিনও তার আম্মার সাথে আমি কথা বলেছি, ওই লন্ডনে আসার আগের দিন তার ভাইয়ের সাথে যাবো, দিয়ে তার ভাইয়ের সাথে কথা বলেছি। সে অত্যন্ত একটা স্নেহাসী সাথে ছিল, আমার চোখের সামনে সে মারা গিয়েছে, আমরা তাকে বাঁচাতে পারিনি। সে ছবি তুলতে দাঁড়িয়েছিল, আমরা মিছিলটা ক্রস করেছি, ওই সময় সে ছবি তুলতে দাঁড়িয়েছিল আমাদের মিছিলে, ওই মিছিলেই তাকে গুলি করে হত্যা করে। ওই সময় আমরা স্বাভাবিকভাবে প্রতিবাদে ফেটে উঠেছিলাম। তখন ইবনে সিনা হাসপাতালে তাকে যখন লাশ যখন হয়, আমরা সেই লাশ নিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু পুলিশ দেয় নাই, পুলিশ সেটা ছিনিয়ে নিয়ে এসেছে আমাদের, আমরা সেখানে লাশটাকে নিয়ে আসি এবং মামলাটা আমরা করিয়েছিলাম, কিন্তু মামলায় তখন পুলিশ শব্দটা উল্লেখ করতে দেয় নাই, এবং উল্টো এই মামলায় আমাদের নেতাকর্মীদেরকে পুলিশ তখন আসামি করে। 18 জুলাই সে শহীদ হয়েছিল এবং 20 তারিখ যে মামলাটা হয়েছিল, আমার কাছে কাগজ আছে, আমাদের দলের নেতাকর্মীদেরকে পুলিশ আসামি করেছিল, কিন্তু পুলিশ তাদের নিজস্ব মানুষদেরকে যারা হত্যা করেছে তাদেরকে আসামি করে দেয়। আমার দৃঢ় বিশ্বাস, আমরা স্ট্রংলি দাবি করি, শুধু তুরাব নয়, তুরাবের মতো যত শহীদ আছে সকল শহীদের রক্তের বদলা আমরা বিচারের মাধ্যমে, আইনি পক্ষের মাধ্যমে আমরা নিতে হবে, এবং এটা দাবি আমরা অলওয়েজ, আমরা সবসময় দাবি জানিয়েছি, প্রতিটা মিটিংয়ে মিছিলে লিখিতভাবে আমরা সেই দাবি জানিয়েছি, এবং ইনশাআল্লাহ সেটা বিচার হবে, সেটা ইতিমধ্যে প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছে। ইমরান ভাই, লাস্ট প্রশ্ন, যেহেতু আপনাকে পেলাম, অনেকে অভিযোগ করছে, পত্রপত্রিকায় আমরা দেখলাম সিলেটের পাথর কুয়ারি নিয়ে একটি নেতারা ব্যবসা বাণিজ্য শুরু করেছেন এবং এটা নিয়ে তুমুল বিতর্ক চলছে, বিশেষ করে পরিবেশ নষ্ট হচ্ছে কাশার মিছিল দ্বারা, এবং বিএনপি নেতারা চাচ্ছে নেই যে কাশার মিছিলটা অব্যাহত থাকবে। এ বিষয়ে আপনার বক্তব্য? ধন্যবাদ। এই ব্যাপারটা আপনি যেটা বলেছেন আসলে ওইভাবে সঠিক না, বিএনপি নেতারা, কারণ হচ্ছে এটা সম্পূর্ণ একটা ব্যবসায়ী ব্যাপার, যারা তাদের বালু পাথরের ব্যবসা আছে, পাথরের ব্যবসা আছে, তারা ব্যবসা করছে। এখানে পরিবেশের পক্ষ থেকে পাথর তোলা উত্তোলনটা বন্ধ করে রাখা হচ্ছে, পাথর তোলা বন্ধ করে রাখা হয়েছিল। সেখানে লোকাল শ্রমিকরা দীর্ঘদিন ধরে তারা না খেয়ে না জীবন জীবিকা নির্বাহ করতে পারছে। আগে হয়তো এই যে বোমা মেশিন দিয়ে উঠতো, এখন তারা চাচ্ছে ম্যানুয়ালি তারা তুলবে, তারা কাজ করে খেতে চায়। আর এই পাথরগুলা যেখানে আছে, সেই পাথরগুলা আসলে, কিন্তু আমি ব্যবসায়ী না, আমি এটা আমি হয়তো বলতেও পারবো না, তারপর আমি যতটুকু জানি সে পাথরগুলো ভারত থেকে আসে, পাথরের স্তূপ হয়ে যায়, এগুলো যদি না সরানো হয় পরবর্তীতে আরো পাথর আসে, এই পাথর স্তূপ জমতে জমতে অনেক সময় নদীর বাঁকটাও পড়ে যেতে পারে। এখন যেহেতু পরিবেশের একটা দোহাই আছে, এখানে সমস্যা আছে, তারপরেও মানুষ চাচ্ছে ম্যানুয়ালি যদি তুলে তাহলে সেটা পরিবেশের উপর কোনো এফেক্ট পড়বে না। এটার জন্য শ্রমিকরা আন্দোলন করছে। যেহেতু বিএনপি একটা রাজনৈতিক দল, জনগণের রাজনীতি করে, স্বাভাবিকভাবে শ্রমিকদের, খেতে খাওয়া শ্রমিকদের এই দাবির প্রতি আমাদের কিছুটা সহানুভূতি অবশ্যই আমাদের নেতৃত্বের আছে। এটাই, তার মানে এটা না যে আমাদের সবাই এই যে পাথর তুলে খাবে, সেটা এটা না, কিন্তু তার মধ্যেও আমাদের চিহ্নিত যে 2-1 মানুষ বিভিন্নভাবে অবৈধভাবে পাথর তোলাতে গিয়েছিল, আমরা ইতিমধ্যে অনেককে দল থেকে বহিষ্কার করেছি। আমাদের দলের একজন জয়েন্ট সেক্রেটারি, তাকে আমরা পোস্ট স্থগিত করে তাকে দল থেকে বহিষ্কার করেছি। আমাদের যুব দলের কয়েকজন নেতাকে বহিষ্কার করেছি। এভাবে আমাদের সাংগঠনিকভাবে আমরা স্ট্রিক্ট সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমরা চাই না অবৈধভাবে কোনো অবস্থাতেই আইন না ভঙ্গে করে কোনোভাবে কেউ কিছু করুক। তবে পাথর শ্রমিক যারা আছে, শ্রমিকদের যে তাদের খেটে খাওয়া মানুষদের, তাদের তো এখানে প্রায় কয়েক হাজার শ্রমিকের ভাগ্যদন, তারা ছেলে সন্তান নিয়ে খাবে, তাদের মেয়ে সন্তান, তাদের পরিবার বর্গ দিয়ে রুটি রুজির একটা ব্যাপার আছে। এই ব্যাপারটা সহানুভূতির সাথে দৃষ্টি দেওয়ার জন্য আমাদের বক্তব্য। এবং আমি ইতিমধ্যে ব্যক্তিগতভাবে আমাদের পরিবেশ উপদেষ্টা যিনি ছিলেন, ওই দিন আমি এয়ারপোর্টে ওনার সাথে আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি, এবং উনিও বলেছেন আমরা অনেক কিছু ওনার করার ছিল বা করতে পারছেন না, ওনার করারও কিছু নেই, পরিবেশটা রক্ষা করতে হবে। আমি সেটা বলেছি যে পরিবেশ রক্ষা করেন, পরিবেশ রক্ষা করেও শ্রমিকদের পেটে লাথি না মেরেও আপনি সুন্দরভাবে পরিবেশটাকে রক্ষা করেন, সেটা উনি স্বীকার করেছেন, বলছেন উনি দেখবেন সেটা। আমার বিশ্বাস সরকার যারা আছেন তারা এই ব্যাপারটা সহানুভূতির সাথে দেখবেন, এবং অবৈধভাবে যারা পাথর এদের বিরুদ্ধে আমরা প্রশাসন বলে দিয়েছি শক্তভাবে ব্যবস্থা নিন, আমাদের সমগ্র সাপোর্ট। মেয়র আরিফুল হক জেলা প্রশাসকের প্রত্যাহার দাবি করেছেন এই পাথর কুয়ারি নিয়ে, এটা কি বিএনপির দাবি না ব্যক্তি আরিফুল হক চৌধুরীর দাবি? ধন্যবাদ। মেয়র আরিফুল হক চৌধুরী তো আমাদের বিএনপির উপদেষ্টা, সুতরাং আমি এটাকে ওইভাবে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। মেয়র আরিফুল হক চৌধুরী উনি যেহেতু উনি জনগণের সাথে রাজনীতি করেন হিসাবে পাবলিক তার ওনার কাছে আসছে, উনি ওনার বক্তব্যটা এর মাধ্যমে প্রচার করেছেন। এটা বিএনপি এক জিনিস, আরিফুল হক চৌধুরী আরেকদিন, সেটা আমি বলতেই না। তবে উনি ওনার বক্তব্য উনি বলেছেন, আমরা বিএনপির যে আমাদের কেন্দ্র পক্ষ থেকে বা যারা বিএনপির পক্ষ থেকে মহানগর ওইভাবে আমরা আনুষ্ঠানিকভাবে ওইটা বলি নাই, উনি হয়তো ওনার অবস্থান থেকে সেটা বলেছেন, এবং সেই যেটা বলেছেন এটা আমি আগেই বলেছি, এটার প্রতি তো আমাদের একটা সমর্থন তো আছেই, কারণ শ্রমিকদেরকে আমরা চাই না অভুক্ত অবস্থা দাও, সেই সেন্টিমেন্ট থেকেই উনি বলেছেন। এবং ডিসি সাহেব
ওইটাকে হয়তো উনি অন্যভাবে না নিয়ে উনি উনার প্রশাসনিক বিবেচনায় নিয়েছেন। কারণ আরিফুল হক চৌধুরী তারা বলেছেন যে সবকিছু প্রশাসনিক বিবেচনায় নিলে হবে না, এখানে অনেক জিনিস মানবিকভাবে দেখতে হবে, মানবিকতা। অনেক জিনিস সামাজিকভাবে দেখতে হবে। সিলেট অঞ্চলটা অন্যভাবে আমাদের চলে, সুতরাং সেই মানবিক এবং সামাজিক দৃষ্টিভঙ্গি থেকেই উনি গিয়েছেন, যেটা দেশ হিসাবে তো উনার কথা শুনে নাই, যার জন্য উনি বলেছেন। আমার দৃঢ় বিশ্বাস, আমরা চাই না সরকারের সাথে এইভাবে ইয়ে করি, আমরা চাই পাবলিক ইন্টারেস্ট সরকার দেখে, যারা প্রশাসনের কর্মকর্তারা আছেন তারা পাবলিক ইন্টারেস্ট দেখুক, পাবলিকের স্বার্থটা অন্তত দেখুক, বা যদি কোনো সমস্যা হয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করে ওই সমস্যার সমাধান করুন, যেটার ঘাটতি ইদানিং আমরা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে না এইভাবে। কারণ ওনারা ওইভাবে আমাদেরকে বা আমাদের বিভিন্ন রাজনৈতিক দল, শুধু আমরা না, রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে ওইভাবে আস্থায় নিতে পারছে না কে জনগণ, বা উন্নয়ন করতে চাচ্ছে না, সেটা কিন্তু দুঃখজনক। সেটার জন্য উনি বলেছেন যে না, এটা একটু করা ইমরান ভাই, লাস্ট প্রশ্ন, আপনার নির্বাচনী এলাকার দীর্ঘদিনের দাবির পক্ষে থেকে শিক্ষুর ব্রিজের কাজ শুরু হয়েছিল, কিন্তু জুলাইয়ের পর এই আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার পর সেই ব্রিজটির কাজ কিন্তু চলমান ছিল, কিন্তু অদৃশ্য কারণে সেটি বন্ধ হয়ে গেছে এবং ঠিকাদার সেখান থেকে চলে গেছে কাজ জিনিসপত্র নিয়ে। এই বিষয়টা কেন হলো এবং আপনাদের ভূমিকা কি? বিশেষ করে আপনার তো একটা দায়িত্ব আছে, এটি আবার কবে শুরু হতে পারে? ধন্যবাদ। এই ব্যাপারটা একটা জটিল ব্যাপার, কারণ যদি এই প্রজেক্টটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের বিএনপির সময়কার প্রজেক্ট আমরা হাতে নিয়েছিলাম, পরবর্তীতে অনেকদিন হয় নাই। তারপরে বিগত ফ্যাসিস্ট সরকার এই প্রজেক্টটা নিয়ে কিছু কাজ করেছিল, তারা কোনো কাজও করে নাই, ওইটা পাস করেছে, তাও তাদের মন গড়া কিছু ম্যাপ দিয়ে সেটা করেছে। এটা তারা পার্সু করে তৎকালীন আওয়ামী লীগের কিছু নেতৃবৃন্দের প্ররোচনায় সেটা মন গড়াভাবে সেটাই করে। 5ই আগস্টের পরে স্বাভাবিক মানুষ তখন কথা বলতে শুরু করেছে, তখন তারা এই ম্যাপের উপর আপত্তি দিয়েছে। প্রথম এই ম্যাপটা এদিকে না গেলে অন্যদিকে গেলে তাদের মানুষের যান মাল সেটা ভালো হইতো, কিন্তু সেটা প্রশাসন সেটা রক্ষা করতে পারে নাই, যার জন্য এলাকায় একটা প্রতিরোধ সৃষ্টি হয়েছে। এই প্রতিরোধটা আমরা চেষ্টা করছি, এখনো করে যাচ্ছি, যাতে এইটা বাদ দিয়ে যাতে সুন্দরভাবে একটা ব্রিজ তৈরি করে যায়। আমার দৃঢ় বিশ্বাস এলাকার জনগণের সহায়তায় এই ব্রিজটা হবে এবং হওয়াটা উচিত, কারণ এটা একটা ডেভেলপমেন্ট প্রজেক্ট। বিয়ানীবাজার এবং লাভগঞ্জের মাধ্যমে একটা সেতু বন্ধন আমরা চাই। ধন্যবাদ। দর্শক, যেমনটি বলছিলেন অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরী, যিনি তৃণমূল পর্যায় থেকে উঠে এসে একজন সজ্জন রাজনীতিবিদ হিসেবে সিলেটের মানুষের আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছেন। আমরা আশা করি আগামী দিনেও সিলেট বিয়ানীবাজার গোলাপগঞ্জের মানুষের মৌলিক অধিকার নিয়ে তিনি কাজ করবেন, সেই প্রত্যাশা। ফয়সাল মাহমুদ, FM নিউজ।